চুনি গঙ্গোপাধ্যায়কে অর্ধাঙ্গিনী রূপে কিভাবে ব্যাখ্যা করবে? চুনিদি, অর্ধাঙ্গিনী যে শব্দটা, তুমি কতটা বিশ্বাসী অর্ধাঙ্গিনী শব্দে? সেই সম্পর্কটা কখনোই সার্থক হয় না যদি দুজনে দুজনকে অর্ধেক করে ফেলতে হয়। বন্ধুত্ব না থাকলে কোনো সম্পর্ক বেঁধে রাখতে পারবে না। তোমাদের এই বারমিউডা ট্রায়াঙ্গেলের মধ্যে আমি কেন ঢুকবো? তারাই দুঃখে আছে যাদের মধ্যে কোনো বন্ধুত্ব নেই। চড়িয়ে রাখা লাল করে দেবে এভাবে কথা বললে। আমরা এত বছর একসাথে থেকেও ও কিন্তু ওর জায়গায় ওর মতো, আমি কিন্তু আমার মতো, কেউই কারোর মতো হয়ে যায়নি। জীবনের প্রতিটি অধ্যায়ে সম্পর্কের সমীকরণগুলো বদলাতে থাকে। কিছু সম্পর্ক হয়তো থেকে যায়, আর কিছু সুতোর টানে হয়তো ছিঁড়েও যায়। আমরা কথা বলবো আজও অর্ধাঙ্গিনী নিয়ে। আমার সঙ্গে কৌশিক গঙ্গোপাধ্যায় এবং চুনি গঙ্গোপাধ্যায়। স্বাগত তোমাদের সিটি সিনেমায়। আমি কৌশিক দাকে দিয়ে একটু শুরু করি। অর্ধাঙ্গিনী এই শব্দটা অনেক পুরনো শব্দ এবং প্রাচীন একটা শব্দ। আমি যদি বলি যে চুনি গঙ্গোপাধ্যায়কে অর্ধাঙ্গিনী রূপে কিভাবে ব্যাখ্যা করবে? চণ্ডী গঙ্গোপাধ্যায় অর্ধাঙ্গিনী নয় আমাদের পরিবারে, এখানেও পূর্ণাঙ্গিনী সম্পূর্ণ। এবং সেইটাকে শুধুমাত্র আমার পরিবারের মধ্যে সীমিত না রেখে এইটাকে যদি একটা দর্শন বলা হয়, একটা যদি সোশ্যাল ফিলোসফিও বলা হয়, সেটাকে আরও বহু মানুষের কাছে পৌঁছানোর জন্যই কিন্তু অর্ধাঙ্গিনী তৈরি করা। একটা নিছক সামাজিক গল্প এটা নয়, তার মাধ্যমে যে বিপদের মধ্যে যে ডিগনিটির সোশ্যাল ট্যাবুকে কাটিয়ে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্যে যে সামাজিক গল্প, যেটা মানুষের কাছে সহজভাবে পৌঁছবে কিন্তু একটা গভীর চাপ ফেলে যাবে, যেটা সক্ষম হয়েছিল অর্ধাঙ্গিনী। আমি বিশ্বাস করি আজও অর্ধাঙ্গিনী তার থেকে দ্বিগুণভাবে ইমপ্রেশন রাখতে সাহায্য করবে। আমি ওর হাজব্যান্ডের এক্স ওয়াইফ। আমি কিছু বুঝি না তা নয়। চুনিদি, অর্ধাঙ্গিনী যে শব্দটা, তুমি কতটা বিশ্বাসী অর্ধাঙ্গিনী শব্দে? আমার মনে হয় না যে কোনো মানুষ নিজের অর্ধেক বা অন্য কারোর অর্ধেক হয়ে বাঁচতে পারে। সে তার আলাদা আইডেন্টিটি সম্পূর্ণ। দুজন মানুষ যখন একটা সংসার করে, যে কোনো বা দুই ভাই বোন বা মানে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য, কিন্তু অর্ধাঙ্গিনী যেহেতু বিবাহের সম্পর্কের ক্ষেত্রেই ব্যবহার করি, আমি সেই জন্য বলছি যে সেই সম্পর্কটা কখনোই সার্থক হয় না যদি দুজনে দুজনকে অর্ধেক করে ফেলতে হয়, আইডেন্টিটিটাকে যদি সোয়ালো করে নিতে হয় বা অন্যের আইডেন্টিটির সাথে যদি মিশে যেতে হয়, তাহলে সেটা ওয়ার্ক করতে পারে না কখনো। স্বকীয়তা, নিজস্বতা, সেটা কিন্তু একেবারেই বজায় থাকে। আমরা এত বছর একা থেকেও, একসাথে থেকেও ও কিন্তু ওর জায়গায় ওর মতো, আমি কিন্তু আমার মতো, কেউই কারোর মতো হয়ে যায়নি এত বছরে। সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আদারওয়াইজ নিজের প্রতি সেলফ রেসপেক্ট থাকবে না, নিজের আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হবে। সেইভাবে আমরা ভালোভাবে থাকবো কী করে? সো যে কোনো মানুষকে একটা সম্পর্কে সার্থক হতে গেলে, সফল হতে গেলে, তাকে পূর্ণভাবে বাঁচার অধিকার সেই মানুষকে দিতে হবে এবং তাকে সেটা আদায়ও করে নিতে হবে। মজার ব্যাপারটা দেখো, এই যে অর্ধাঙ্গিনী বলছে মেয়েদেরকে, তাহলে তুমি তার অর্ধেকটুকু তুমি স্বীকার করলে। আমার প্রশ্ন থাকছে যে বাকি অর্ধেকটুকু কি তুমি সম্পূর্ণ স্বাধীন করে দিচ্ছ? যে বাকি অর্ধেকটুকু যা ইচ্ছে করতে পারে, তোমার কোনো আপত্তি নেই? তুমি জবরদখলটা রেখে দিলে, কিন্তু স্বীকৃতি দিলে অর্ধেকে, তো হতে পারে না দ্বিচারিতা হয়ে গেল যে তোমার বাকি হাফটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওটা একটা সম্পূর্ণ আলাদা মানুষ, আলাদা জীবন, বাকি অর্ধেকের একটা সম্পর্কও থাকতে পারে, তার আলাদা সামাজিক জীবন থাকতে পারে, কিন্তু আমার এই অর্ধেকটুকু পেল আমি দখল করে রাখবো পুরোটা আমার। হ্যাঁ হ্যাঁ, না না, সেটা হতে পারে না কখনো। কোনো জীবনই ভাগ করা যায় না। আকাশ ভাগ করা যায়, জল ভাগ করা যায়, কিছু যায় না তো ভাগ। তাহলে ওর প্রাকৃতিক জিনিস যখন ভাগ করা যায় না, মানুষও তো প্রকৃতির অংশ, আমরা সেটা ভুলে গিয়ে তাকে ওই দখলদারির জায়গায় নিয়ে আসি। এই যে সম্পর্কে বেঁধে রাখা, আমি যদি সেটাই জিজ্ঞেস করি যে সম্পর্ক বেঁধে রাখতে গেলে সম্পর্কের স্বতঃস্ফূর্ততা কতটা নষ্ট হয়ে যায়? বন্ধুত্ব না থাকলে কোনো সম্পর্ক বেঁধে রাখতে পারবে না। তারাই দুঃখে আছে যাদের মধ্যে কোনো বন্ধুত্ব নেই। আমি এরকম বহু মানুষ দেখেছি যারা আমাদের সামনে বা কোনো সামাজিক অনুষ্ঠানে এত গায়ে গায়ে লেগে রয়েছে এবং এত তাদের কি বলবো দেখানো কিছু জিনিস, এক্সিবিশন, তাদের ভাবের একটা এক্সিবিশন চলে। আমার তাদের জন্য প্রচণ্ড কষ্ট হয়, কারণ তাদের নিজেদের ইনসিকিউরিটি থেকে তারা ওইটা পাবলিকলি করছে একটা কিছু জবরদস্তি করে প্রমাণ করে দেওয়ার জন্যে। যারা কনফিডেন্টলি টুগেদার, যারা ভিতর থেকে একসাথে বাঁধা রয়েছে, তাদের কাউকে জানাবারই প্রয়োজন হয় না, ইনফ্যাক্ট নিজেদেরও বলার দরকার হয় না। চুনিদি?
তোমার কি মতামত যে সম্পর্কে এটা আমি কতটা ওর সাথে বেঁধে একই আমার মতটা একই রকম। খালি একটা শুধু ছোট জিনিস অ্যাড করবো যে এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে, এখন মানে এটা আমি বিগত 10 বছরের কথা বলছি, যবে থেকে ফেসবুকে মোটামুটি সবাই ফেসবুক ইউজ করা শুরু করেছে মোটামুটি সবাই, তখন থেকেই না একটা যে কোনো সম্পর্ক, রোমান্টিক সম্পর্ক হলে বিশেষ করে সেটাকে তাড়াতাড়ি একটা সোশ্যাল মিডিয়ায় স্বীকৃতি দেওয়ার একটা তাড়া থাকে প্রচণ্ড, যে উই আর আ কাপল হ্যাঁ কোনোভাবে। তো সেটাকে ওটা আমি ফরওয়ার্ড করে নিয়ে যাচ্ছি যে যত আমার লোককে জানাবার একটা তাগিদ, যে পিপল হ্যাভ টু গেট টু নো অ্যাবাউট দিস, যে উই আর টুগেদার, এই জিনিসটা কিন্তু কোথাটা ভীষণ ইনসিকিউরিটি আসলে দেখায়। আজকে আমার সাথে তোমার কি সমীকরণ বা ওর কি সমীকরণ, আমি সেটা আলাদা করে বারবার জাহির করতে যাব কেন? আমার কী দায় পড়েছে? মানুষের জানার দরকারই বা কী? সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার এটা, কিন্তু এইটাও কিন্তু রয়েছে। ইট ইজ পার্ট অফ দ্যাট ইনসিকিউরিটি, আই থিঙ্ক। একইভাবে তো বিচ্ছেদটাও ঘোষণা হয়ে যায় একটা নিজেদের মতো করে স্টেটমেন্ট এটা দিয়ে। রসালো খবর বলে ঘোষণা হয় তাড়াতাড়ি। না, আর কোনো কাজ নেই সত্যি, আমি আর কি বা বলবো কেউ বলো যদি তো? ভিকটিম সাজতে চায় তখন সেটা আরো বেশি হয়। তো এই বা ভিকটিম আসলেও যদি কেউ হয়, তার হয়তো মনে হয় যে আমি আমার কথাটা শেয়ার করি, লোকজনকে জানাই, কারণ সেই তো ভিকটিম এই কারণেই যে সে বহুদিন কিছু বলতে পারেনি, চেপে রাখতে হয়েছে, সেটার জন্যও হয়তো অনেক সময় এই কথাগুলো বেরিয়ে আসে আমার মনে হয়। আর একটা কি বলো তো, মানে ঘন্টায় ঘন্টায় খবরের একটা ব্যাপার, চাপ থাকে তো, তোমাদের সবার থাকে সেই চাপ। মানে একটা সেফটিক হয়ে একজন হাসপাতালে ভর্তি হলে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছে, ব্রেকিং নিউজ হয়ে যায়, সে সেফটি সেরে ফেরত আসবে। একজনে কারোর মনোমালিন্য হয়েছে বা কোনো একটা বিচ্ছেদ হয়েছে, সে বিচ্ছেদটাকে পাবলিকলি নিয়ে এসে তার পুরনো খবরগুলো কিসের বিনিময় করছি, কখনো একটা দাঁড়িয়ে, এখন না হোক কখনো পুরো পৃথিবীর বা আমাদের এই দেশের মিডিয়া কখনো একবার ভাববে যে কতটা ইনক্লুড করছে প্রাইভেসিতে, সেটা ভাবার খুব প্রয়োজন রয়েছে। দিস ইজ শিয়ার ল্যাক অফ ডিগনিটি আমার কাছে মনে হয় যে। অ্যাকচুয়ালি ক্লিকবেটের কারণেই হয়তো করে। হ্যাঁ, জানি না, এটা চলতে থাকে, হ্যাঁ। এটা আমরা কিছু করতে পারবো না, আমরা সবাই খুব টু স্মল। মানে উই আর মানে 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 আপনাদেরও আমি ইনক্লুড করে বলছি, ওই অবস্থাতে মানে ইউ আর হ্যাভিং টু ডু ইট আর কি, কিছু করার নেই এই তোমার। ধরনের এটা একটা অদ্ভুত সিস্টেমটাই দৌড় এরকম চলেছে, হয়ে দৌড় গেছে। চলেছে, সিস্টেমটা এরকম হয়ে গেছে। যে আজকে এনার বাড়িতে ইনি এসছেন, আমি 5টায় পৌঁছতে পারলাম না, তার জন্য অফিসে তুমি গালি খাবে, তুমি কেন পৌঁছতে পারলে না? সবাই পৌঁছলো এবং তুমি পৌঁছে কিছু দেখতে পেতে না, হয়তো গাড়ির গেট দিয়ে ঢুকলো, গাড়ি গেট দিয়ে বেরোলো, এইটুকুন দেখতে পেতে, গাড়িটাও পাওনি কেন তুমি, ফাঁকা কেন গেছে এটা? কাজে এই লড়াই তো চলবে, আমাদের যেরকম কন্টেন্ট নিয়ে লড়াই চলে, যে এত কিছু বিষয়ের মধ্যে ওই ছবিটা এরকম করলো, তোমাদের ছবিটা কেন হচ্ছে না, কেন হচ্ছে না? সবাই এটা দৌড়চ্ছে, কোথায় দৌড়চ্ছে, দৌড়তে যেটা কি মানুষ একসময় ব্রেথলেস হয়ে যখন দাঁড়াবে, তখন মূল্যায়ন করবে যে কি ভুল হচ্ছে। শুভ্রা, সুমন আর মেঘনা 3 বছর আগে আমরা যাদের দেখেছি, তারা 3 বছর পর আবার আসছে আজও অর্ধাঙ্গিনীতে। আমি একটু পরিচালককেই আগে জিজ্ঞাসা করি যে এই প্রত্যেকটা চরিত্রের মনন কতটা বদলেছে। আমরা তো একটা স্কেচ দেখেই এসেছি যে চরিত্রগুলো এরকম। আমি, তুমি, ও এবং অন্যান্যরা 3 বছরে যেরকম বদলেছি, ওরা ততটাই বদলেছে। সময় 3 বছরে মানুষকে যেটুকুনি বদলেছে, সমস্ত পারিপার্শ্বিক মিলে আমি বলছি, ওরা ততটাই বদলেছে, ভিতরে পরিণত হয়েছে আরও 3 বছর বড় হওয়া, সহনশীলতা বাড়ে, জীবন দর্শন বাড়ে, এবং মাথায় রাখতে হবে বাড়ে বা বদলায়। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে 6 বছর আগের ঘটনাটা কিন্তু কিছু একটা অন্ধকার জায়গায় আছে সুমন চ্যাটার্জি, সে জানিই না, শুভ্রা মেঘনার ইকুয়েশনটাই জানে না, সেই না জানা ইকুয়েশনটার মধ্যে দিয়ে কিন্তু এই ছবিটা শুরু হচ্ছে। কাজে তার কাছে একটা সম্পূর্ণ অন্য ভ্যাকুয়াম রয়েছে একটা, আর শুভ্রা এবং মেঘনা তাদের একটা তৈরি করা অসম্পূর্ণ জগৎ রয়েছে। এবার সেগুলো কীভাবে এই একই শহরের মধ্যে 3 বছর দেখা হয়নি 100%, এই 3 বছর কোনো যোগাযোগ ছিল না, আমি বলেই দিলাম গল্পটাতে, কিন্তু তারপরে পরিস্থিতি, একটা পারিবারিক অনুষ্ঠানের কারণে এই 3 জনের একটা জায়গাতে আসা কি ভয়ঙ্কর নাটকীয়, এবং এমন একটা পরিস্থিতি ক্রমশ তৈরি হতে থাকে যেটা হাতের বাইরে বেরিয়ে যাওয়ার মতো, সেটা যেন ঘোর শত্রুরও জীবনে না আসে আমাদের। যদি প্রত্যেকটা মানুষের সম্পর্ক নিয়ে এক একটা আলাদা ধারণা রয়েছে, কেউ কেউ সম্পর্ককে নানানভাবে দেখে, কিন্তু শুভ্রার চরিত্রটার সঙ্গে আমি যদি বলি তোমার সম্পর্ক দৃষ্টিভঙ্গি কোথাও গিয়ে কোনো মিল রয়েছে নাকি সম্পূর্ণটাই আলাদা? মানে শুভ্রার যা সম্পর্ক এবং আমার যা সম্পর্ক, মানে সম্পর্ককে দেখার দৃষ্টিভঙ্গি, দর্শনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিল কিছুটা আছে, অবশ্যই অবশ্যই আছে, তবে
শুভ্রা যেরকম তিক্ততার মধ্যে দিয়ে গেছে তার নিজের জীবনে সুমনের সাথে সংসার করার সময়, সেই ধরনের তিক্ততা হয়তো আমার এক্সপিরিয়েন্সে নেই। তো সেরকম তিক্ততা যদি আমার এক্সপিরিয়েন্স করতে হতো, আমিও শুভ্রার মতো এরকম এত সার্কাস্টিক, এত মানে পারলি অফেন্সে খেলছে, এই ব্যাপারটা করতাম কিনা আমি জানি না। কাজে ওই জায়গাটা আমাকে ভেবে দেখতে হবে আসলে। একদম আমি আর শুভ্রা তো একদিক দিয়ে হেল্প করে মেঘনাকে, আর অন্যদিক থেকে ওকে সার্কাস্টিকটা দিয়ে অনেক কথা শুনতে দেয়, প্রাক্তন স্ত্রী মহাজনের মতো বলেছে। সে পুরো সুদে আসলে বুঝে নেবে, তাই না? সে জানে তার কোনোদিনও আসলটা ফেরত পাবে না, তাই সারা জীবন ধরে শুধু সুদটা সে ঠিক আদায় করে নেবে। হ্যাঁ, তো সেই সুদটা আদায় আমি এরকম পরিস্থিতিতে করতাম কিনা সেটা আমি শিওর না। সেই সুযোগ করতে না। আমার মনে হয় না তাই। শুভ্রার সাথে চূর্ণির কোনো মিল নেই, বাহ্যিক ডিগনিটি ছাড়া আর কোনো মিল নেই। চূর্ণি অনেক নরম মানুষ, শুভ্রার ভিতরটা হয়তো নরম, কিন্তু শুভ্রা টাফ নাট টু ক্র্যাক, খুব মানে। যদি বলি যে 80-90 দশকের প্রেম সম্পর্ক এবং এখনকার প্রেম সম্পর্কের কতটা পরিবর্তন লক্ষ্য করো সব এই সম্পর্কের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে? এখন তো অনেকটা গ্যাজেট ওরিয়েন্টেড হয়ে গেছে না? আমাদের সময় তো তখন দেখা করাটাই একটা বড় ব্যাপার ছিল। আর সেটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে বলছি না, যে আমাদের যে বন্ধু বান্ধব আমরা যেরকম দেখেছি তখনকার কোয়ালিটি ওয়াইজ ইট ওয়াজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। এখন তো যে কোনো সময় আমি একটু ভিডিও কল করতে পারছি, আমি যে কোনো সময় কানেক্ট করতে পারছি, সেই মানুষটা আমাকে উত্তর দিচ্ছে, আমার প্রশ্নের আমার সাথে কথা সারাদিন ধরে কথা হতে পারে। সেটা আমাদের সেই সুযোগই কখনো ছিল না। সো আই থিঙ্ক ইট ওয়াজ ভেরি খুব ওয়েল প্রিজার্ভড, একটা খুব স্লো মুভিং, একটা সিমারিং একটা ফিলিং। সো ইন আ ওয়ে আমার মনে হয় সেটা অনেক বেশি রোম্যান্টিক ছিল। এখন অনেক ল্যান্ডলাইন চলে যাওয়ার পর সব এখন ইমোজিতে আটকে গেছে ব্যাপারটা। ল্যান্ডলাইন চলে যাওয়ার পরে সব গন্ডগোল হয়ে গেছে। আর ঠিক দুটো রিং বেঁধে কেটে দেবো, তাহলে বুঝবে আমি ফোন করেছি। দেখাই হয় না, দিনের পর দিন আসা হয় না। বাবা যখন বাড়ি নেই ঠিক 2:30 নাগাদ একটা ফোন করো, বাবা ফোন করলো, কে আস্তে করে পরে ফোন করবো, রেখে দিল। এই যে একটা রহস্য ছিল, রহস্যটা বেরিয়ে চলে গেল, আড়ালটা চলে গেল, প্রেমের মধ্যে ড্রামাটা চলে গেল। শুধুমাত্র প্রেম নয়, রহস্যেরও। আজ মোবাইল ফোন হয়ে যাবার গোয়েন্দার প্রয়োজন কমে গেল, ফোন ট্র্যাক করলেই ধরে ফেলবে কে কী করেছে। গোয়েন্দা গল্প ততদিন পর্যন্ত জমজমাট ছিল যতদিন ল্যান্ডলাইন ছিল। ফেলুদার 12টা বেজে যেত, হ্যাঁ, যদি মোবাইল থাকতো। কিচ্ছু করতে পারতো না মগজাস্ত্র দিয়ে। কৌশিকদা, চূর্ণিদি, দুজনকেই জিজ্ঞেস করি যে প্রেম জীবনের কোন মুহূর্তগুলো মিস করো বা চেরিশ করো বলার মতো? এখনো তাই তো, হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন করি। আমরা খাওয়ার পাতে চেরিশ করি, বসে দুজন গল্প করে যখন চা খাই সেই সময় আমরা আড্ডা মারি, আমরা গাড়িতে করে কোথাও যাচ্ছি যখন, তখনও নানান কথা বলি বা না বলি। প্রতিটা মুহূর্ত জীবিত অবস্থায় পাশাপাশি থাকাটাই সব থেকে বড় পাওয়া। ভাবিয়ে দিয়েছি করে। আসলে আমার অনেকটা কথাই ও বললো, আমি তাই ভাবছি যে আর কি বলবো, কিভাবে আর কিভাবে আমি সময়টা সুন্দরভাবে মানে হোয়াট আই লুক ফরওয়ার্ড টু। আমার সব থেকে সুন্দর সময় কাটে যখন আমরা একটা কোনো কাজের মধ্যে ভীষণ ইনভলভড হয়ে একটা টিমের মতো কাজ করি। সেটা আমার কাছে খুব সুন্দর একটা সময়। ধরো ও স্ক্রিপ্ট লিখেছে, আমরা বসে আলোচনা করছি, সেটা নিয়ে অ্যানালিসিস হচ্ছে, আর কি কি হতে পারে, বা একটা গল্প তৈরির ক্ষেত্রে আর কি কি অ্যাঙ্গেলস থাকতে পারে, এগুলো নিয়ে যখন চলে, সেটা সারা দিন ব্যাপী 2-3 দিন ধরে এটা চলতে থাকে। সেই যে একটা ইন্টেন্স একটা ইমোশনাল ইন্টেলেকচুয়াল এক্সচেঞ্জ, সেইটা খুব খুব এনজয় করি। বরাবর আগেও হতো, তখনও ভালো লাগতো। তখন ও ক্রিটিসিজম কম নিতে পারতো, এখন বেশি নিতে পারে। তো ক্রিটিসিজম বলতে মানে অবজারভেশন, সাজেশনস বা যেগুলো থাকে, সেটা খারাপ ভালো মিলিয়ে অসুবিধা যেগুলো হতো সেগুলো আগে অসুবিধাটা ওর বেশি হতো। তো সেইটা আই থিঙ্ক যেমন কিরকম ওর মানসিকতা বলি, আমি লেখার সময় আমাকে বলে, আর আমার কাছে না, যেটা আমি আরও বলবো,
যেটা আমাদের ক্ষেত্রে হয় কম, কিন্তু আমি ভীষণ এনজয় করি, সেটা হচ্ছে আমি মনে করি অত্যন্ত রোম্যান্টিক একটা জেস্চার, যখন দুজনে বসে থাকে এবং কোনো কথা বলার প্রয়োজন হয় না। Silence is very comfortable between two people when they are really very close. যে দুজন বসে মানে বলতেই হবে, একটা চায়ের কাপ নিয়ে দুজনে মিলে সেটা যে চুপ করে চাটা খাচ্ছে, আই থিঙ্ক ইজ দ্য মোস্ট রোম্যান্টিক থিং। কিন্তু সেটা হয় না, কেন প্রচণ্ড কথা বলতে ভালোবাসে। এই হয়তো একটা কাউকে ফোন করলো, একটা কিছু দেখো দেখো এটা দেখলাম, এটা কী মনে হয়, এইটা চলতে থাকে ওর অ্যাক্টিভিটি। আমার কাছে আবার সেই পিসটা আমার ভীষণ, আই লুক ফরওয়ার্ড টু। যখন বা যেদিন সেটা হয়, সেটা হয়তো বছরে 2 দিন, কিন্তু সেটা আমি ভীষণ উপভোগ করি। কৌশিক যেটা বলছি, আমি বলছিলাম 10ই জুলাই আজও অর্ধাঙ্গিনী আসছে, এবং যারা এটা দেখছেন তাদেরকে সবাইকে আমাদের ইউনিটের তরফ থেকে আমন্ত্রণ জানাচ্ছি যে অবশ্যই আসুন, সবাই নিয়ে আসুন। যারা অর্ধাঙ্গিনী দেখেননি, সংখ্যাটা খুব কম, সেটা যারা দেখেননি তাদেরও কোনো অসুবিধা পায় না এটা দেখতে, কারণ প্রথম অর্ধাঙ্গিনী যেটুকুনি সূত্র জানা দরকার সেটুকু আমরা ছবির মধ্যে জানিয়ে দিয়েছি। কাজে এটা একদম সম্পূর্ণ স্বতন্ত্রভাবে একটা ছবি। তুমি তো বটেই, তোমার পরিবার তো বটেই, বন্ধুবান্ধবরা বটে, আপনারাও 10ই জুলাই আজও অর্ধাঙ্গিনী দেখতে চলে আসুন এবং আমাদের সাথে থাকবেন। নমস্কার। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।